আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। অতি দ্রুত সংক্রামক রূপ নেওয়া নতুন করোনা ভাইরাসের প্রকোপ এবার এশিয়াতেও ছড়িয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে তাদের সাবাহ রাজ্যে 7টি নমুনায় এমন আক্রান্ত পাওয়া গেছে। বুধবার সেখানে এ খবর আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এদিকে নতুন ধরনের করোনার সংক্রমণ বাড়তে থাকায় শক্ত বিধিনিষেধের আওতা বাড়াতে যাচ্ছে ব্রিটেন। বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে টিয়ার-4 নিষেধাজ্ঞার আওতায় যুক্ত হচ্ছে আরও কয়েকটি নগরী। এদিকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নেদারল্যান্ডস। করোনার পজিটিভ রিপোর্ট পাওয়া গেলে এই নিষেধাজ্ঞা আবারও কার্যকর হবে বলে জানিয়েছে ডাচ সরকার। নতুন করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কে এর আগে ফ্রান্সও ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছিল, তবে পরিস্থিতি বুঝে তা শিথিল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ওপর একই ধরনের বিধিনিষেধ রয়েছে অর্ধ শতাধিক দেশের। যুক্তরাজ্যের সাথে ফ্লাইট বন্ধের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। তবে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা হচ্ছে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, যুক্তরাজ্য ফেরত যাত্রীদের বাধ্যতামূলক 7 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপরই তাদের কোভিড টেস্ট করতে হবে। রাজধানীতে আলাদা 2টি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত শফিউল আলম সুজনের রিপোর্টে। সম্প্রতি যুক্তরাজ্যে 70 গুণ বেশি সংক্রামক করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় দেশটিকে অনেকটাই একঘরে করে ফেলেছে বহির্বিশ্ব। 40টিরও বেশি দেশ ফ্লাইট বাতিল করেছে দেশটির সাথে। এ অবস্থায় বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যুক্তরাজ্যের সাথে দেশের ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এখনো। বন্ধ করা এমন কোনো ব্যাপার না, কিন্তু জিনিসটা গভীর পর্যবেক্ষণের মধ্যে আছে। এটা বিমান চলাচলটাই শুধু ঝুঁকি না, আমাদের এখান থেকে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ তারাও কিন্তু জিনিসটা মনিটর করতেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বর্ধিত অভ্যন্তরীণ বহির্গমন লাউঞ্জ এবং সৈয়দপুর বিমানবন্দরের আগমনী হল উদ্বোধন করে তিনি বলেন, এ ব্যাপারে কঠোর মনিটরিং রয়েছে সরকারের। এ সময় দেশের 3 আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের আলাদা স্ক্রিনিংয়ের কথা জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইউকে থেকে যেসব যাত্রীগণ আসবেন, স্বাস্থ্য স্ক্রিনিংটা আমরা আলাদাভাবে করব, যাতে করে আমাদের যে ঝুঁকির কথাটা বলছেন এটা ব্যাপারে আমরা আরও ঝুঁকিটা প্রশমন করতে পারি। এদের ব্যাপারে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা আমরা 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে অলরেডি আমরা নিয়েছি। এদিকে রাজধানী আশকোনা হজ ক্যাম্পে বিদেশ ফেরত যাত্রীদের করোনা শনাক্তকরণ ল্যাবরেটরির উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন, যুক্তরাজ্যে ফেরত যাত্রীদের থাকতে হবে বাধ্যতামূলক 7 দিনের কোয়ারেন্টাইনে। ইউকে থেকে বা ওই রিজন থেকে যারা আসবে তাদের জন্য আমরা বলেছি আলাদা লাইন, এয়ারপোর্ট ইমিগ্রেশন আলাদা লাইন করবে, সবকিছু আলাদা ব্যবস্থা করবে। 3 দিনের জায়গায় 7 দিন তাদের কোয়ারেন্টাইনে রাখা হবে। আমরা চাই না আমাদের দেশ আবারও এই নতুন ধরনের করোনা ভাইরাসে আক্রান্ত হোক। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে করোনা পরীক্ষার সক্ষমতা বেড়েছে, আছে অনেকটাই নিয়ন্ত্রণে। তবে জনগণ সচেতন না হলে বেড়ে যাওয়ার আশঙ্কা করেন তিনি। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 30 জন মারা গেছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7359 জনে। মৃতের মধ্যে 21 জন পুরুষ ও 9 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 16 জন। এছাড়াও চট্টগ্রাম বিভাগে 9 জন, রংপুর বিভাগে 2 জন এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে মারা গেছেন। সবশেষ 24 ঘন্টায় 15,932টি নমুনা পরীক্ষায় 1,367 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 8.58%। মোট আক্রান্তের সংখ্যা 5,04,868। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,416 জন। মোট সুস্থ 4,44,345 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর কোভিড ডেডিকেটেড সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আইসিইউ বেড দুর্লভ হয়ে উঠেছে। ইচ্ছে থাকলেও এই মুহূর্তে আইসিইউ বেড বাড়ানো সম্ভব নয় বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে বরাদ্দ থাকলেও ব্যবস্থা না নেয় আইসিইউ সংকট তৈরি হয়েছে বলে মনে করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক। শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। আবারও আইসিইউ সংকট তৈরি হয়েছে করোনা রোগীদের। কম খরচের জন্য সরকারি হাসপাতালের আইসিইউতে রোগীর ভিড় বেশি থাকে, কিন্তু করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আবারও বেড়ে যাওয়ায় আইসিইউ বেড এখন সোনার হরিণ। মুমূর্ষু রোগীকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটছেন স্বজনরা। কুমিল্লা থেকে আসছি আমরা, ওখানে ওরকম সুবিধা নেই। এখানে প্রপার ট্রিটমেন্টের জন্য আমরা ঢাকা নিয়ে আসছি। ঢাকার বাইরে চিকিৎসা সেবা সন্তোষজনক না হওয়ায় আমরা বাধ্য হয়ে ঢাকায় আসছি। আইসিইউ সুবিধা ওইভাবে নেই।
স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয় সবসময় চেষ্টা আছে আইসিইউ বেড বাড়ানোর। আইসিইউ বেডটা একটা চ্যালেঞ্জ আমাদের জন্য। আমরা প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছি আইসিইউ বেড বৃদ্ধি করার জন্য, তবে ইচ্ছে করলেই সেটা সবসময় সম্ভব হয় না। কারণটা হলো আইসিইউ বেডের জন্য একদিকে যেমন লজিস্টিক দরকার, আরেকদিকে দরকার হলো অ্যানেস্থেসিস্ট। সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক বলেন, করোনা পরিস্থিতিতে দেশের আইসিইউ বেড বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের আইসিইউ বিল নির্ধারণ করে দেওয়া উচিত। আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় অনেক সংকট, তার মধ্যে আপনি যেটি বললেন যে আইসিইউ ব্যবস্থাপনা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের যে অর্থ বরাদ্দ হয় সেই অর্থ বরাদ্দ দিয়ে আমাদের প্রপার ম্যানেজমেন্ট হয় না অর্থের। সেই অর্থ দিয়ে প্রপার ম্যানেজমেন্ট হলে হয়তো আরও আইসিইউ ব্যবস্থা করা যায়। সুতরাং অর্থ ব্যবস্থাপনা ঠিক করতে হবে। করোনার জন্য আলাদা করে দেয়া সরকারি হাসপাতালগুলোতে মোট আইসিইউ শয্যা 113 আর বেসরকারি হাসপাতালে এই সংখ্যা 173টি। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। দুর্ঘটনা কমাতে সড়ক নিরাপত্তা কাউন্সিলের 111টি সুপারিশ বাস্তবায়নে ধীরগতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গঠিত টাস্কফোর্সের প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী জানান, করোনার কারণে কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। এসব সুপারিশ বাস্তবায়ন হলে দুর্ঘটনা অনেক কমবে বলে মনে করছেন পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। 2018 সালের জুলাই মাসে যখন নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছিল, তারপরেই সড়ক নিরাপত্তা আইন পাশ হয়। পরের বছর দুর্ঘটনা কমাতে 111টি সুপারিশ করে সড়ক নিরাপত্তা কাউন্সিল। এর মধ্যে 50টি সুপারিশ 2019 সালের মধ্যে বাস্তবায়নের সময় নির্ধারণ করে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে গঠিত টাস্কফোর্স, কিন্তু তার বেশিরভাগই এখনও বাস্তবায়িত হয়নি। সচিবালয়ে টাস্কফোর্সের দ্বিতীয় বৈঠকই হলো 13 মাস পর। প্রশ্ন উঠেছে, তাহলে এসব সুপারিশ কতদিনে বাস্তবায়িত হবে? সড়ক এর দুর্ঘটনা শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য 111টি সুপারিশ আমরা এগুলি ধীরে ধীরে বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা আরও কিভাবে খুব তড়িৎ গতিতে এটা করতে পারবো সেইটা নিয়েই আলাপ আলোচনা হয়েছে। আগামী মিটিংয়ে আমরা এইগুলো বাস্তবায়ন করার জন্য যা যা প্রয়োজন সেইগুলো সেই জায়গায় আমরা যাব। বৈঠকে অংশ নেয়া বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরা জানান, নিরাপদ সড়ক তারাও চান। এখন সড়ক পরিবহন আইন প্রয়োগেও তাদের আপত্তি নেই। স্বল্পমেয়াদীগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে সড়ক দুর্ঘটনা অনেক কমে আসবে, আর দীর্ঘমেয়াদীগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হইলে পরে দুর্ঘটনা কমে আসবে। মালিক শ্রমিকদের কারোর আমাদের সদিচ্ছার অভাব নাই। যারা অন্যায় করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সড়কে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বন্ধে সব পক্ষকে আরও তৎপর হবার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। ঢাকায় বাস ট্রাকের চাপ কমাতে সাভারের বিরুলিয়া, হেমায়তপুর, কেরানীগঞ্জ এবং কাঁচপুর এলাকায় নতুন 4টি আন্তঃজেলা বাস টার্মিনাল নির্মাণের কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলেনুর তাপস। দুপুরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের 2 মেয়র আতিকুল ইসলাম ও শেখ ফজলেনুর তাপস সাভারের বিরুলিয়া ও ঢাকা আরিচা মহাসড়কের হেমায়তপুর বাস স্ট্যান্ড এলাকায় প্রস্তাবিত আন্তঃজেলা বাস ট্রাক টার্মিনালের জায়গা পরিদর্শন করেন। এ সময় সড়কের শৃঙ্খলা ফেরাতে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তারা। মহাখালী টার্মিনাল, সায়দাবাদ টার্মিনাল, কিন্তু সিটি বাসগুলো সেই টার্মিনালগুলো ব্যবহার করতে পারে না, যার কারণে যত্রতত্র সড়কের উপরে থাকে, যানজট সৃষ্টি করে এবং একটি বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজমান আছে। বিশেষজ্ঞদের অভিমতের ভিত্তিতে আমরা এই পরিদর্শন করছি এবং এই অনুযায়ী আমরা সুপারিশমালা দিব, যার প্রেক্ষিতে আমরা আশা করি যে অচিরেই এখানে আন্তঃজেলা বাসদের জন্য টার্মিনাল স্থাপন করা হবে, নির্মাণ করা হবে। আইনজীবীদের বিক্ষোভের মুখে সিএমএম কোর্টের একজন বিচারককে ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, মামলা না শুনে এক আইনজীবীকে 2 ঘণ্টা লকআপে আটকে রাখার। এর প্রতিবাদে সকালে কোর্ট বসার পরপরই একদল বিক্ষুব্ধ আইনজীবী সবাইকে বের করে দিয়ে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের এজলাস কক্ষে তালা দিয়ে দেয়। এ ঘটনায় সাময়িকভাবে বিচার কাজ বন্ধ হয়ে যায়। ভুক্তভোগী আইনজীবী জানান, মঙ্গলবার আদালতে মামলা পরিচালনা করতে গেলে দীর্ঘ সময় বিচারক এজলাসে না ওঠায় তার কারণ পেশকারের কাছে জানতে চান তিনি। এক পর্যায়ে তাকে 2 ঘণ্টা লকআপে আটকে রাখা হয়। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য দ্বিগুণ করে $2 বিলিয়ন উন্নীত করতে চায় তুরস্ক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেনের সাথে বৈঠকে একথা জানান সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দেন তিনি। বিস্তারিত ইকরামুল হক সামের রিপোর্টে। 2 দিনের সফরে এসে বুধবার ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত সাবুজগ্লু। বৈঠকে বাণিজ্য, কোভিড সহ বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন দুই পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশকে এশিয়ার রাইজিং স্টার উল্লেখ করে এদেশের সাথে বাণিজ্য বাড়ানোর পাশাপাশি প্রতিরক্ষা খাত সহ বড় বড় প্রকল্পে সহযোগিতার কথা বলেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি নিকট ভবিষ্যতে আমাদের বাণিজ্য $200 কোটি হবে, যা গত বছর প্রায় $100 কোটি ছিল। বাংলাদেশ বর্তমানে বিভিন্ন বৃহৎ প্রকল্প হাতে নিচ্ছে। এ খাতে আমরা একসঙ্গে কাজ করতে আগ্রহী। রোহিঙ্গা শরণার্থীদের জন্য সেদেশের সাহায্য অব্যাহত রাখার কথাও জানান তিনি। একই সাথে রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে ফেরত পাঠানোর বিষয়েও সরব থাকার আশ্বাস দেন তুর্কি মন্ত্রী। কথা বলেন ভাষান্তরে তাদের স্থানান্তর প্রসঙ্গেও। আমাদের পরামর্শ, রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করা দরকার। তাদের ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়গুলো যথেষ্ট করছে না। আমরা শুধু কথা শুনতে চাই না, কাজেও প্রতিফলন দেখতে চাই। To thank the government and the friendly people of Turkey for the most generous support and cooperation extended to Bangladesh over the years, and most significantly for being a true and reliable friend, in particular on the issues of concerning Rohingya crisis. এছাড়া করোনা মোকাবিলায় সহযোগিতা ও বাংলাদেশে তুরস্কের অর্থায়নে হাসপাতাল নির্মাণ নিয়েও আলোচনা হয় দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে প্রত্যাবর্তন নিশ্চিতে তুরস্কের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলুর সাথে সৌজন্য সাক্ষাতে এই সহযোগিতার কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি তুর্কি বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। এই প্রসঙ্গে তিনি বলেন, এতে উভয় দেশই লাভবান হবে। সৌজন্য সাক্ষাতে করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেয়া পদক্ষেপের প্রশংসা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউকে সামনে রেখে আর্থিক প্রণোদনার একটি পরিকল্পনা তৈরি করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 2021 থেকে 25 অর্থ বছরের 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চূড়ান্তকরণ সভায় এই নির্দেশ দেন তিনি। এ সময় অভ্যন্তরীণ শক্তিশালী বাজার তৈরির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের পণ্যের বাজার সম্প্রসারণে কাজ করার কথাও বলেন তিনি। গণভবনে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ছাড়াও পরিকল্পনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পুরোপুরি চালু না হয় চামড়া শিল্পনগরীতে উৎপাদন ব্যাহত হচ্ছে। করোনা দুর্যোগে এই শিল্পের সংকট আরও বাড়ছে। পরিবেশ বান্ধব কারখানা স্থাপনের মাধ্যমে চামড়া শিল্পের রফতানি আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজধানীতে চামড়া শিল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে সব তথ্য জানানো হয়। শরফুল আলমের রিপোর্ট। 2017 সালে হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে সরিয়ে নেওয়া হয় চামড়া শিল্পনগরী। সেখানে 155টি কারখানার মধ্যে 127টি এখন চলছে। এসব কারখানায় উৎপাদিত বর্জ্য নিয়ে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা। তাদের অভিযোগ, চামড়া শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সবকটি মডিউল চালু না হওয়ায় এর সুফল পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের বাসস্থান, যাতায়াত সহ অবকাঠামো সমস্যাও প্রকট। সিটিপি চলছে, কিন্তু সিটিপির সাথে যে ক্রোম রিকভারি প্ল্যান, যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, কিছুই তো ছিল না, কিছুই নাই, এখনও নাই। কমপ্লায়েন্সের সাথে প্রোডাক্টিভিটির আসলে কতটুকু ইম্প্যাক্ট, কতটুকু গ্রোথ এনশিওর হয়, সেটা আমরা মালিকদের সাথে নিয়ে এবং আমাদের যে সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি। লেদার ওয়ার্কিং গ্রুপ বিশ্বব্যাপী চামড়া প্রক্রিয়াজাতকরণে পরিবেশজনিত সক্ষমতার সনদ দিয়ে থাকে। বাংলাদেশে এই সনদ পাওয়া কারখানা মাত্র 3টি।
ওয়েট ব্লু চামড়া ও চামড়াজাত পণ্যের চাহিদা বাড়াতে পরিবেশ বান্ধব কারখানার বিকল্প নেই বলছেন নীতি নির্ধারকরা। সুনির্দিষ্ট একটি কাজের মধ্য দিয়ে যদি আমরা যেতে পারি তাহলে আমাদের এই সব বক্তব্য এইসব ওয়ার্কশপ অনেকটা সফলতা হবে। ডল এবং ডাইফ এখানে যারা আছেন আপনারা একটা উদ্যোগ নেন, আমাকে জানুয়ারির মধ্যে একটা ড্রাফট অ্যাকশন প্ল্যান আপনারা আমাকে দেবেন, জুনের মধ্যে 2-1টা করে আমি দেখা দিতে চাই। রপ্তানিমুখী চামড়া শিল্পের প্রসারে ব্যবসায়ী, সরকার ও সংশ্লিষ্ট মহলের সমন্বয়ের পরামর্শ দেওয়া হয় সেমিনারে। শরফুল আলম, ATN বাংলা, ঢাকা। বিএনপি সবসময় মৌলবাদীদের ক্রীড়ানক হিসেবে ব্যবহার করে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, ধর্মকে যারা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা কোনো অবস্থাতেই জনগণের বন্ধু হতে পারে না। যে আলেমরা তাদের মুরব্বী আল্লামা শফিকে অপদস্থ করেছেন এবং তার ছেলেকে বাবার জানাজায় অংশ নিতে দেয়নি, তারা কখনো ইসলামের হেফাজত করতে পারে না বলেও জানান তথ্যমন্ত্রী। বাংলাদেশে মৌলবাদী অপশক্তিকে সবসময় ক্রীড়নক হিসেবে ব্যবহার করেছে বিএনপি। খালেদা জিয়া, মির্জা ফখরুল, তারেকের নেতৃত্বে বর্তমানে তারা তাদের জোটের মধ্যে আছে। তাই বিএনপি নেতৃত্বকে অনুরোধ জানাবো যে সাপ নিয়ে খেললে সাপ একসময় আপনাকে ছোবল মারবে, সুতরাং সাপ নিয়ে খেলবেন না। নন্দিত নাট্যকার মান্নান হীরা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাত 8:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিলেন তিনি। সন্ধ্যায় অসুস্থতা বাড়লে সহকর্মীরা তাকে মালিবাগের ইসলামী ব্যাংক হাসপাতালে নেন, সেখানেই তার মৃত্যু হয়। জাতীয় প্রেস ক্লাবকে করোনাকালীন বিশেষ আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে তার প্রেস সচিব ইহসানুল করিম, প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদে ইয়াসমিনের কাছে অনুদানের 50 লাখ টাকার চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম, উপপ্রেস সচিব KM শাখাওয়াত মুন, হাসান জাহিদ তুষার, সহকারী প্রেস সচিব MM ইমরুল কায়েস অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। করোনা ভ্যাকসিনেও যাতে ভেজাল ঢুকে না পড়ে তার নিশ্চয়তা চেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান JM কাদের। রাজধানীর বনানী কার্যালয়ে তিনি সাংবাদিকদের জানান, অগ্রাধিকার ভিত্তিতে তারা ভ্যাকসিন পাবে। কারা ভ্যাকসিন পাবে তা সুস্পষ্টভাবে জানতে চায় দেশের মানুষ। প্রতিটি জেলা উপজেলা পর্যায়ে অক্সিজেন সহায়তা সহ করোনা চিকিৎসার সব ব্যবস্থাপনা জোরদার করার দাবিও জানান জাপা চেয়ারম্যান। এর আগে দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সিলেটের এক শিল্পপতি। টিকা নিয়ে যাওয়ার সময় ভালো মতো সংরক্ষণ, যাতে তাপমাত্রা সংরক্ষণ করতে সেটা না করতে পারলে অন্য কোনোভাবে টিকাগুলি নষ্ট হয়ে যেতে পারে। যেটা সবচেয়ে বেশি আমরা ভয় করছি সেটা হলো আমাদের দেশের দুর্নীতি যেভাবে ঢুকে গেছে এবং ভেজাল যেভাবে ঢুকে গেছে, সেখানে করোনার যে টিকা আবার ভেজাল হয়ে ডিস্টিল ওয়াটার হিসাবে আমাদের কাছে চলে আসবে কিনা, এটা নিয়েও কিন্তু আমি মনে করি উদ্বিগ্ন হওয়ার একটা কারণ আছে। আমাদের প্রতিটি জেলা উপজেলা শহরে করোনার জন্য চিকিৎসার ব্যবস্থা শুরু করা, টেস্টিংয়ের জন্য সুবিধা করা দরকার, সেগুলো কিন্তু তখন করা হয়নি, কিন্তু বলা হয়েছিল যে সব প্রস্তুত। সিঙ্গার ও বাটারফ্লাইয়ের নকল সেলাই মেশিন বাজারজাতের অভিযোগে রাজধানীর তুরাগ থেকে 2 চীনা নাগরিককে গ্রেফতার করেছে সিআইডি। তারা হলেন হাও জিওপিং ও সো ইন। তুরাগে তাদের পরিচালিত 2টি কারখানায় অভিযান চালিয়ে প্রায় 1700 নকল সেলাই মেশিন জব্দ করা হয়। সংবাদ ব্রিফিংয়ে সিআইডি আরও জানায়, এই চক্রটি বিদেশ থেকে পণ্য আমদানির অন্তরালে এই নকল পণ্যগুলো বাজারজাত করে আসছিল। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়িত হলে তা হবে এই অঞ্চলের দ্বিতীয় সিঙ্গাপুর। এই বন্দর চালু হলে আসিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের মাত্রা অন্য উচ্চতায় পৌঁছবে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভিরের সঙ্গে তার বাসভবনে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। এ সময় 2021 সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকের প্রস্তুতি নিয়েও কথা বলেন জাপানি রাষ্ট্রদূত। সৌজন্য সাক্ষাতে উঠে আসে দুই দেশের পারস্পরিক ও অর্থনৈতিক সহযোগিতার নানান দিক। উই বিলিভ ইন বাংলাদেশ এমন ভাবনাকে সামনে রেখে দেশের অগ্রযাত্রার কথা তুলে ধরেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবাহান আনভির। বাজারে এলো কিংবদন্তি সুরস্রষ্টা আলাউদ্দিন আলীর সবশেষ লেখা ও সুরুনি অ্যালবাম প্রাণের মানুষ। তরুণ কণ্ঠশিল্পী অনন্যা জয়িতার গাওয়া এই অ্যালবাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন বিশিষ্টজনেরা। সংস্কৃতি প্রতিমন্ত্রী কাজী মোহাম্মদ খালিদ বাবু, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ,
অতিরিক্ত সচিব মেজবা উদ্দিন এবং সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের 14তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে এই সভার সভাপতিত্ব করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান SM শামসুল আলম। সভায় 2020 সালের সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 200% নগদ লভ্যাংশ এবং উদ্যোক্তা ও পরিচালকদের জন্য 75% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পরিচালক SM আশরাফুল আলম, SM মাহবুবুল আলম, SM রেজাউল আলম, SM মঞ্জুরুল আলম অভি, তাহমিনা ফরোজ তান্না, রাইসা সিগমা হিমা, ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর ডক্টর আহসান H মনসুর, শামসুল আলম মল্লিক, অধ্যাপক M সাদিকুল ইসলাম এবং অধ্যাপক মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। শরিয়াহ ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে আরও বড় পরিসরে গ্রাহকদের সেবা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের কসবা শাখার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসিক মোহাম্মদ আলী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মোহাম্মদ মুস্তফা খায়ের সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠান উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এবারে পার্টেক্স খেলার খবর। উত্তর বারিধারাকে 3-0 গোলে হারিয়ে ফেডারেশন কাপে শুভ সূচনা করল সাইফ স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বি গ্রুপের খেলায় গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে আব্দুর রহিমের আত্মঘাতী গোলে এগিয়ে যায় সাইফ স্পোর্টিং। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়ান মিশরের এই ডিফেন্ডার। 63 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন নাইজেরিয়ার ফরওয়ার্ড ইয়েচুক এনগোকে। 69 মিনিটে বারিধারার গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান ফয়সাল। বাকি সময় কোনো দল গোলের দেখা না পেলে 3-0 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ স্পোর্টিং। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে 2-0 গোলে পরাজিত করেছে আরামবাগ। বিজয় দিবস হকিতে সেনাবাহিনীকে হারিয়ে ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শেষ ম্যাচে তারা সোনালী ব্যাংকের কাছে হারলেও ফাইনাল খেলবে। মৌলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বাংলাদেশ নৌবাহিনী 5-3 গোলে সেনাবাহিনীকে হারায়। বিজয়ী দলের পক্ষে আশরাফুল ইসলাম 3টি, মাহবুব ও আবেদ 1টি করে গোল করেন। দিনের প্রথম খেলায় সোনালী ব্যাংক 4-0 গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ী দলের পুষ্কর খিসামিমও 2টি, শফিউল আলম ও তাহের 1টি করে গোল করেন। এটিএন বাংলা হকি ফেডারেশনের মিডিয়া পার্টনার। সিলেট বিভাগে কিছু লোক এটিএন বাংলার লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের রিপোর্ট করছেন। একই সাথে চাঁদাবাজিও করছেন তারা। এটিএন বাংলা কর্তৃপক্ষ তাদের কোনো নিয়োগপত্র দেয়নি। এটিএন বাংলার নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। উল্লেখ্য যে সিলেট বিভাগে এটিএন বাংলার দায়িত্বপ্রাপ্ত রিপোর্টাররা হচ্ছেন শাহ মুজিবুর রহমান জকন, পঙ্কজ দে, সৈয়দ মোহসিন পারভেজ এবং আব্দুল হালিম। আর এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখবার আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত পরিষ্কার করুন। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।